৭১-এর গণহত্যাকারীদের বিচার করেন, আপনি ২৪-এর এত এত যেই সহিংসতা হয়েছে, মানুষ মারা গেছে, সেগুলোর বিচার করেন। কোনো দলকে যখন আপনি নিষিদ্ধ করেন তখন সেই দল দুটো জিনিস করে। এক, সেই দল আন্ডারগ্রাউন্ডে চলে যায়, তার সাথে মিত্রতা বারবার প্রতিটি দল করে। এই মিত্রতার ফল তারা ভোগ করে। মুক্তিযুদ্ধের সময় একটা বিরোধী দল অবস্থান করেছিল, সেই দলটি আপনার এই জায়গায় এসে যে দাঁড়িয়েছে এবং যেই পরিমাণ শক্তি অর্জন করেছে তারা, এর দায়ভার মানে যেমন আওয়ামী লীগের তেমন বিএনপির হিস্টোরিক্যাল দায়ভার দুই পক্ষকে নিতে হবে। এই দায়ভার কিন্তু বাংলাদেশের জনগণের না, কিন্তু এর শুধু কি দুটো দলের স্পেসিফিক্যালি মানে আপনার দায়েরও তো আবার একটা আছে না, লেভেল আছে না, যে মানে ভরটা কার। এখন মনে করেন গত এই যে মবের কথা হলো, তো দায়টা তো সবচেয়ে বেশি ওই সরকারেরই ঘাড়েই পড়বে, যে তো এই জন্য এই দায়ভারটা তাদের অনেক বেশি। তো এরপরে যখন আপনি এটা নিতে আসলেন, নিয়ে যে একটা জায়গায় পৌঁছায় দিলেন, সেখানে আওয়ামী লীগ আপনার বিগত 15 বছরে আমি যদি বলি পলিটিক্যালি, রাজনৈতিক, মনস্তাত্ত্বিকভাবে সবচেয়ে বেশি শক্তিশালী করেছে হচ্ছে এই দলটিকে। সে তার এক্স্যাক্ট যে প্রতিপক্ষ, সে প্রতিপক্ষ হিসেবে গ্রহণ করেছিল বিএনপিকে, এবং বিএনপির সকল কিছুকে সে এমনই নজরদারিত্বের মধ্যে রেখেছে, এমনই তার উপরে ব্রুটালিটিটা করেছে। এদিক থেকে যে তার যেই ঐতিহাসিক দ্বন্দ্ব, অর্থাৎ ঐতিহাসিক বলতে আমি বলছি একটা রাষ্ট্রের ঐতিহাসিক দ্বন্দ্ব, স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ, সেখানে আমার দ্বন্দ্বেরও তো ভাই একটা মাত্রা থাকে, যে আপনি দ্বন্দ্ব করলেন, ধরেন আপনার সাথেও আমার দ্বন্দ্ব, ওনার সাথেও দ্বন্দ্ব, সেখানে কিন্তু বুঝতে হবে কার সাথে আমার আদর্শগত দ্বন্দ্ব আর কার সাথে আমার একটা প্রতিযোগিতা। আদর্শগত দ্বন্দ্ব আর প্রতিদ্বন্দ্বী দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আদর্শগত দ্বন্দ্বের সাথে তো আপনার কম্প্রোমাইজ করার কথা ছিল না, কিন্তু আপনি কি করেছেন, প্রতিদ্বন্দ্বীকে এমনই আপনি নিপীড়ন নির্যাতন করেছেন যে আপনি আদর্শগতভাবে যার সাথে আপনার ছিল তাকে আপনি তার সাথে মিত্রতা করেছেন, এবং ওই তার সাথে মিত্রতা বারবার প্রতিটি দল করে। এই মিত্রতার ফল তারা ভোগ করে, নানাভাবে ভোগ করে। তাদের কি যে প্রেম এবং কি যে ভালোবাসা উভয় পক্ষেরই, এক পক্ষ প্রেম দেয় আর এক পক্ষ ভালোবাসা, কিন্তু তাদের বক্তব্য তারাই নাকি ইনসাফ পায় নাই, জুলুম এবং জালিমের শিকার হয়। যারা জুলুম এবং জালিমের শিকার হয় তাদের প্রতিষ্ঠান কোটি কোটি টাকা ইনকাম করে কিভাবে, আমি তো বুঝি না। জুলুম এবং জালিমের শিকার হলে তাদের প্রতিষ্ঠান কোটি কোটি টাকা ইনকাম করে কিভাবে, আমার মাথায় আসে না তো। তা আপনি দেখবেন সব সময় ক্ষমতার সাথে নেগোশিয়েট করে এই দলটি, অলওয়েজ। এনএসএফ সার্টিফাইড স্বজন সিপিবিসি পাইপ ভালো তো লাইফ ভালো। 2006 মানে একের আগে বিএনপির সাথে সে জোট গঠন করেছে। ওমা, যখনই সে বুঝছে পালা বদল হবে, তখন সে আস্তে করে একটুখানি সরে সে কি করছে, ঐতিহাসিক দায় দিয়ে ভেতরে ভেতরে সে সকলের সাথে সম্পর্ক তৈরি করেছে। আপনি চিন্তা করে দেখেন, যখন বিএনপি আপনার নির্বাচনের আগে, আপনার মনে আছে কিনা আমি জানি না, মির্জা ফখরুল ইসলাম, আনিস ভাইয়ের নিশ্চয়ই মনে আছে, ফখরুল ইসলাম আলমগীর একটা 30শে ডিসেম্বর একটা মহাসমাবেশ ডাকলো, গ্রেনেড ছুড়ে দিল, এই করলো। সেই সময় তো ঠিকই জামাতে ইসলাম নির্বিঘ্নে নির্দ্বিধায় সকল প্রকার সমাবেশ, 28 তারিখে সমাবেশ তো ঠিকই তারা করেছে। তাদের ওখানে তো এরকম কিছু হয় নাই, তাদেরকে তো এরকম করা হলো না। তাহলে এই যে যখন, এবং তারপরে এখন তারা বলেন যে 1 তারিখে, সেদিন আমার একটা টকশোতে আমার সুযোগ হয়েছিল অন্য একটি ইস্যুতে, এখন তারা বলেন যে এই পুরো আন্দোলনের ক্রেডিট তার, সংসদে তারা বলছেন না পুরো আন্দোলন তারা করেছেন, সব কিছু তারা করেছেন। তো তাহলে তো সব কিছু তারা করলে আমার তো মাঝে মাঝে মনে হয় এই যে শেখ হাসিনা রাখাল বালক হয়ে গেছিল। রাখাল বালক কেমন জানে, রাখাল বালকের গল্প পড়ছেন ওরা ছোটবেলায়, বাঘ আসছে মিথ্যা কথা বলে, তো লোকজন তখন চিন্তা বলে এই মিথ্যা কথা বলিস কেন। যখন সত্যি সত্যি বাঘ আসে তখন আর কেউ বিশ্বাস করে না। তো এখন ওই জামাতের যিনি ছিলেন তিনি বলছেন যে এইগুলো সব তাদের, একদম এটা ডিজিটালে আছে, উনি বলছেন যে সব তারা করেছেন। আমি বললাম আপনারা তো নিষিদ্ধ হলেন 1 তারিখে, তা তার আগে তো আমরা যারা এটা কি করছি, আমরা তো মনে করছি এটা নাগরিক আন্দোলন, এটা তো তাদের যৌক্তিক আন্দোলন, আমরা তো সেইভাবে জানি। আপনারা এই ক্রেডিটটা কেন নিচ্ছেন, অন্য মানুষেরও তো কন্ট্রিবিউশন আছে, সেটাকে কেন আপনারা বাদ দিচ্ছেন। তো এই যে পুরো প্রক্রিয়াটাতে এখন ওনার বক্তব্য ছিল না, ওনার কাছে তো সঠিক ইনফরমেশন ছিল, তাহলে ওনার অবস্থা যে রাখাল বালকের মতো হয়েছে। তো এই যে বারবার রাখাল বালক হওয়ার যে চেষ্টা,
এটা কিন্তু সাবধান করা খুব জরুরি। আরেকটা কথা, আমি এটা তখনও বলছি, আমি এটা এখনও বলি, কোনো দলকে যখন আপনি নিষিদ্ধ করেন তখন সেই দল দুটো জিনিস করে। এক, সেই দল আন্ডারগ্রাউন্ডে চলে যায় এবং সে তার রূপ পরিবর্তন করে এবং সোসাইটিতে ক্যাওস তৈরি করে, এবং ক্যাওস তৈরি করে যেহেতু তার কোনো মানে বডি আপনার সামনে নাই, আপনি তখন তাকে জবাবদিহিতার আওতায় আনতে পারেন না, যার পরিণতি আপনার চোখের সামনে। আপনি খুব মানে সদ্য এই পরিণতি কিন্তু আপনি চোখের সামনে দেখেছেন। এবং এত এত মানুষ মারা যায়, প্রাণহানি হয়, ক্ষয় হয়, ধ্বংস হয়। গণতান্ত্রিক প্রক্রিয়া টিকিয়ে থাকার এই শব্দটাই কি? গণতন্ত্র। গণতন্ত্র মানে হচ্ছে আপনি, আপনার সাথে মতের মিল থাকুক আর না থাকুক, আপনি যদি সত্যি সত্যিই জনগণের অভিপ্রায়কে গুরুত্ব দেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে যদি দেশে 10% জনগণ অভিপ্রায় রাখে তাহলে সেটাও কিন্তু অভিপ্রায়। ঠিক যেরকম এখন বাংলাদেশের স্বাধীনতা যে দেশ দলটি চায় নেই, কিন্তু তারপরেও বাংলাদেশের জনগণের অভিপ্রায় তো আছে, যে কারণে তারা ওখানে আছে। ঠিক একইভাবে সেটা সকল দলের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি বিচার করেন, আপনি ওই গণহত্যার বিচার করেন, 71-এর গণহত্যাকারীদের বিচার করেন, আপনি 24-এর এত যেই সহিংসতা হয়েছে, মানুষ মারা গেছে, সেগুলোর বিচার করেন, আমি খুবই সাধুবাদ জানাবো। কিন্তু আপনি এমন কিছু যদি করে বসেন যে করাতে আপনি তাদেরকে আন্ডারগ্রাউন্ডে যেতে বাধ্য করবেন, তাহলে হবে কি, এমন নিউসেন্স ক্রিয়েট হবে এবং এমন জায়গা তৈরি হবে, এমন ষড়যন্ত্র হবে। এবং আমি আপনাকে লিখে দিতে পারি বর্ণা, আমি মোটেও বিচলিত হব না এইটা তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়ার পরে। আপনি কালকে শুনবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বিরোধী দল যারা আছে তাদের অত্যন্ত সখ্যতা হয়ে গেছে এবং তারা আরেকটা মুভমেন্ট করে তখন বিএনপিকে আবার সরিয়ে দেয়, কারণ তারা সব সময় ক্ষমতার কাছাকাছি থাকতে পছন্দ করে।